নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। পরের দিন ইমসুল বাসে করে যাচ্ছিল স্কুলে। সেই সময় ছুটতে ছুটতে সিয়ঞ্জে চলে আসে, কিন্তু বাস বেরিয়ে যায়। ইমসুলের গত দিনের কথা মনে আছে, আমরা গান শুনছিলাম, কিন্তু তারপরে কি হয়েছে আমার মনে নেই। সে বাস থেকে নেমে সেই মিউজিক প্লেয়ারটা দিয়ে গান শুনতে থাকে। তখন ভুল করে রেকর্ডারটা চালু হয়ে যায়। সে শুনতে থাকে সবকিছু। অন্যদিকে তাইশুনকে দেখতে পাই, সে স্কুলের বুলি গার্লের সাথে কথা বলছিল। সে বলে, গতদিন তুমি ইমসুলকে বাইকে বসিয়ে কোথায় যাচ্ছিলে? তুমি কি তার সাথে ডেট করছো? তাইশুন বলে, কেন, আমার কি ডেট করা বারণ আছে? এরপর সেখানে ইমসুলকে দেখতে পাই, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল গত রাতের কথা নিশ্চয়ই মনে আছে এবং সে খুব খুশি ছিল। সেই জন্য সে ইমসুলকে ফলো করছিল। কিন্তু সিয়ঞ্জে তো এটা জানে না ইমসুল গত রাতে নেশা করার জন্য সবকিছু ভুলে গেছে। সেই সময় তাইশুনকে দেখি ইমসুলের সামনে এসে দাঁড়ায়। সে কথা বলতে বলতে ইমসুল কানের হেডফোনটা বের করে দেয়। সেই সময় সিয়ঞ্জে ইমসুলকে বলছিল, আই লাইক ইউ। ইমসুল সেই কথাটা শুনতে পায় না। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো ইমসুল এবং তাইশুনকে দেখতে থাকে, ভাবতে থাকে কেন তাইশুন ইমসুলকে এভাবে ওখানে দাঁড় করিয়ে রেখেছে। তাইশুন ইমসুলকে জিজ্ঞেস করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শোনার পরে ওখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে যায়। ইমসুল বলে, কি বলছো তুমি? সেই সময় ইমসুলের ঘড়িতে কিছু একটা হয়ে যায়। সে ডাইরেক্ট প্রেজেন্টে চলে আসে। ইমসুল ওঠার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু উঠতে পারছিল না, কারণ তার পা দুটো প্যারালাইজড হয়ে গেছিল এবং খবরে সিয়ঞ্জের মৃত্যুর খবরটাও বলছিল। সে আবার প্রেজেন্টে চলে আসে। 2008 সালে ইমসুল পৌঁছে যায়। সে তাইশুনকে খুবই পছন্দ করত। তাইশুন ইমসুলকে বলে, তুমি আমাকে বলছিলে তুমি আমাকে খুব পছন্দ করো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও? ওখানে দাঁড়িয়ে থাকা সিয়ঞ্জে খুব রেগে যায়। সে তাইশুনকে মারতে আসছিল। সেই সময় ইমসুল তাইশুনকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার গার্লফ্রেন্ড হতে চাও? আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। সিয়ঞ্জের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না। গত রাতে আমাকে কিস করে বলেছিল, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। সেই মেয়েটা আজকে কি করে তাইশুনকে বলছে তার গার্লফ্রেন্ড হতে চায়? সিয়ঞ্জের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। আমরা ইমসুলকে জলের ভিতরে ডুবতে দেখি। যেই মানুষটা তাকে বাঁচিয়েছিল সেটা সিয়ঞ্জে ছিল, কিন্তু ইমসুল ওটা জানতো না। যখন তার জ্ঞান ফিরল তখন সে ওই মানুষটাকে বকছিল, তাকে বলছিল, তুমি আমাকে কেন বাঁচালে? আমাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিলে, আমি মরতেও পারবো না আর আমি বাঁচতেও পারবো না। রুমের বাইরে দাঁড়িয়েছিল, সে প্রচুর কান্না করতে থাকে। এরপর প্রেজেন্টে আমরা ওই সিনটা দেখতে পাই, যখন ইমসুলের রাস্তাতে হুইল চেয়ারটা খারাপ হয়ে গেছিল, সিয়ঞ্জে সেখানে এসে ইমসুলকে সাহায্য করেছিল। ইমসুল তার বদলে তাকে সাদা চকলেট দিয়েছিল। গাড়িতে ওঠার পর সিয়ঞ্জের সাদা চকলেটটা হাতে নিয়ে মনে মনে ভাবতে থাকে, আমি ইমসুলের পেছনে তার বাড়ি অবধি যাব। এরপর সিয়ঞ্জে ইমসুলের বাড়ির সামনে এসে দাঁড়ায়। ইমসুল তার রুমের ভিতরে ঢুকে যায়। সিয়ঞ্জে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর সে তার রুমে চলে আসে। সাদা চকলেট রাখা ছিল। ব্যালকনিতে সিয়ঞ্জে দাঁড়িয়েছিল। এরপর সে কিছু একটা চিন্তা করতে করতে ওপর থেকে নিচে ঝাঁপ দিয়ে মারা যায়। পরের সিনে দেখতে পাই ইমসুলের জ্ঞান ফিরে এসেছিল। সে উঠে নার্সকে জিজ্ঞেস করে, এটা কোন বছর চলছে? নার্স তাকে বলে 2023 সাল। সে মনে মনে ভাবতে থাকে সিয়ঞ্জেকেও এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে বাইরে আমরা দেখতে পাই সিয়ঞ্জের বাবা খুবই কান্না করছিল। তার একমাত্র ছেলে মারা যায়। পুলিশ এসে সবকিছু জিজ্ঞেস করছিল। এটা দেখার পরে ইমসুল খুবই কান্না করতে থাকে। সে সামনের দিকে যেতে চাইছিল, তাকে আটকে দেয়। সে আবারও ফিরে চলে আসে। সেই সময় সিয়ঞ্জের বন্ধু ইমসুলকে যেতে দেখে নেয়। পুলিশ যেখানে এসে যায়, ইমসুলকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশ তাকে বলে, গতকাল সিয়ঞ্জে তোমার কাছে ছিল, তার মনের অবস্থা কিরকম ছিল? কিন্তু ইমসুল কিছুই বুঝে উঠতে পারে না। সে মনে মনে ভাবতে থাকে, আরে এটা তো আমি পাস্টে তুলেছি, সে তো প্রেজেন্টে আছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। গতদিন রাত্রিবেলা যে ঘটনাটা হয়েছিল সেই জায়গায় চলে আসে। সেখানে এসে এইভাবে ঘড়িটাকে প্রেস করতে থাকে, কিন্তু কিছুই হয় না। সে খুব জোরে কান্না করতে থাকে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি টাইম ট্রাভেল কেন করতে পারছি না?
এরপর ইমসুলের মোবাইলে সিয়ঞ্জের বন্ধুর ফোন আসে। তাকে বলে, আমি জানি গতকাল তোমার সাথে সিয়ঞ্জে ছিল, তোমার কি মনে হয় সে মারা যাওয়ার আগে তার মানসিক অবস্থা কীরকম ছিল? তার মোবাইল ফোনটা কাট হয়ে যায়। ইমসুল বন্ধুটাকে অনেক ফোন করে কিন্তু ফোনটা লাগে না। ঠিক 12টার সময় হঠাৎ করে ইমসুলের ঘড়িতে কিছু একটা হয়, ঘড়িটা জ্বলজ্বল করতে থাকে। ইমসুল বুঝতে পারে ঘড়িটা শুধুমাত্র 12টার সময় কাজ করে। সে প্রস্তুত ছিল টাইম ট্রাভেল করার জন্য। 12টা বাজার পরে সে ঘড়িতে প্রেস করে দেয় এবং 2008 সালে চলে আসে। ইমসুল ওঠে ছাদ থেকে, যখন দেখে সিয়ঞ্জে সেখান থেকে হেঁটে যাচ্ছে, সে ছুটে সিয়ঞ্জের কাছে চলে আসে। সিয়ঞ্জে ইমসুলকে দেখতে থাকে কিন্তু সে খুশি ছিল না। হঠাৎ করে ইমসুল 2018 সালের কথাটা মনে করতে থাকে। আমি সিয়ঞ্জেকে বলেছিলাম আমাকে ডিস্টার্ব করো না, আমার বয়ফ্রেন্ড আছে। ইমসুল সিয়ঞ্জেকে মারতে লাগছিল এবং তাকে বলে, তোমার হিম্মত কি করে হয়, তুমি আমার সাথে ইয়ার্কি করো? আমি তোমাকে তো বারবার বলেছি আমার বয়ফ্রেন্ড আছে। সিয়ঞ্জে প্রেজেন্টে এই কথাটা মনে করে সে খুবই অবাক হয়ে যায়। সিয়ঞ্জে ইমসুলকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। ইমসুল সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, আরে বাবা রে, আমি এটা কি করে দিয়েছি। পরের দিন সিয়ঞ্জে স্কুলের দিকে যাচ্ছিল, ইমসুল তার পেছনে। তাকে বলে, আমি তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, তুমি একটু দেখো। কিন্তু সিয়ঞ্জে তার উপর রেগেছিল, সে কোনো কথাই শুনতে চাইছিল না। ইমসুল বলে, আমি তোমার জন্য মেসেজ করার যন্ত্র নিয়ে এসেছি। ইমসুল সিয়ঞ্জেকে বলে, আমার কথাটা একটু শোনো, 10 দিন ধরে আমার বডিতে অন্য কেউ ঢুকেছিল, সেটা 2008 সালের ইমসুল। এখন আমি 2023 সালের ইমসুল। আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমার হাতে এটা দেখো, টাইম মেশিন, এটার মাধ্যমে আমি যেতে আসতে পারি। আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, এই জন্য আমি বলছি প্লিজ তুমি আমার উপরে রেগে থাকো না। তুমি কি পাগল হয়ে গেছো? কি উল্টাপাল্টা কথা বলছো? এরপর সিয়ঞ্জে সেখান থেকে চলে যায়। তাকে আটকানোর জন্য ইমসুল তার পিছু নিতে থাকে। সে হোঁচট খেয়ে রাস্তার উপরে পড়ে যায়, তার পায়ে চোট লাগে। সিয়ঞ্জে দাঁড়িয়ে যায়, সে খুব কষ্ট পায়। সে ইমসুলকে বাঁচাতে চাইছিল কিন্তু তার আগে সেখানে তাইসুন চলে আসে। তাকে সেখান থেকে তোলে এবং জিজ্ঞেস করে, তোমার চোট লাগেনি তো? সিয়ঞ্জে এবং তাইসুং একে অপরকে দেখতে থাকে। তাইসুন ইমসুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইমসুলকে দেখতে পাই। 2008 সালের ইমসুল তাইসুনকে মেসেজগুলো পাঠিয়েছিল, সেগুলো দেখতে থাকে। সেখানে লেখা আছে, আমি আমার স্টারের সঙ্গে ডেট করছি, আমার মনটা খুবই খুশি, আরও নানা ধরনের কথা এবং অনেক মজার মজার কথা লিখেছিল। সেই সব কথা পড়ার পরে ইমসুল মনে মনে ভাবতে থাকে, আমি কীরকম ছিলাম, আমার লজ্জা লাগছে, এই সব ফালতু ফালতু কথাগুলো আমি লিখেছিলাম। তাইসুন একটা ব্যান্ডেজ নিয়ে ইমসুলের পায়ে লাগিয়ে দেয়। তাইসুন তার কাছে বসে যায়। এরপর ইমসুল তাইসুনকে বলে, তুমি কিভাবে জানতে পারলে আমি অন্য কেউ? তাইসুন বলে, গতকাল আমি দেখেছিলাম আমার জন্য তোমার চোখে আমার প্রতি ভালোবাসা, কিন্তু আজকে সেটা আমি দেখতে পাচ্ছি না। ইমসুল তাইসুনকে বলে, তুমি পুরনো ইমসুল থেকে দূরে থাকো, আমি জানি তুমি তাকে ভালোবাসো না, তার সঙ্গে ছেলে খেলা করছো। তাইসুন বলে, এরকম ব্যাপারটা নয়, আমি তাকে খুবই পছন্দ করি। এরপর তাইসুন ইমসুলের হাতটাকে নিয়ে তার নিজের বুকের ওপরে রেখে দেয়, বলে, এই দেখো আমার হার্টবিটটা কত জোরে জোরে ছুটছে। ইমসুল তার হাতটা সরিয়ে দেয়। সে তাইসুনকে খুব বকা দিতে থাকে। তাকে বলে, তুমি একটা মেয়ের সাথে এটা কিভাবে করতে পারলে? আমরা ইমসুলের ভাই সংসিকে দেখতে পাই। সে ছোটোখাটো একটা রোলের জন্য স্টুডিওতে এসেছিল। তার রোলটা এখানে ডেন্টিস্ট ছিল, কিন্তু সে খুব ভয় পাচ্ছিল। শুটিং স্টার্ট হয়ে যাওয়ার পরে সংসি একদম পারফেক্ট শট দিল। সে চাটা খাওয়ার পরে হাসতে থাকে। তখনই সবাই বুঝতে পেরে যায় তার একটা দাঁত ভাঙা। ওই দাঁতটা চায়ের কাপে পড়েছিল। ডাইরেক্টর চিৎকার করতে করতে বলে, একে কে ধরে নিয়ে এসেছে? দাঁতের অ্যাডভার্টাইজের একটা দাঁত নেই। এরপর টিমের লোকেরা সংসিকে সেখান থেকে বের করে দেয়।
এরপর ইমসুলকে ইনহিউকের কাছে দেখতে পাই। সে মিউজিক ক্লাসে ছিল। সেই সময় ইমসুল পৌঁছে যায়। তুমি সিয়ঞ্জের কাছ থেকে দূরে থাকো, তুমি তাকে অনেক দুঃখ দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো। আমি তার সঙ্গে দেখা করতে আসিনি, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি। তাকে বলে এরকম কোনো একটা কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাও, কারণ প্রেজেন্টে ইনহিউক ইমসুলকে বলেছিল সে আমার জন্য সরি ফিল করে, কিন্তু এখন তো পাস্টে আছে, সে জানবেই বা কি করে। সিয়ঞ্জেকে ইনহিউক বলতে থাকে তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো, কিন্তু তুমি সিয়ঞ্জেকে কোনো দিন কোনো সিঙ্গিং অডিশনে নিয়ে যাবে না, কারণ সে তোমার থেকে লম্বা এবং হ্যান্ডসাম। যদি তোমাকে বাদ দিয়ে তাকে পছন্দ করে নেয় তখন তোমার কি হবে? ইমসুল এইসব প্রেজেন্টের কথা বলতে চাইছিল, কিন্তু সে ডাইরেক্ট বলতে পারবে না, কারণ ডাইরেক্ট বলতে গেলে সময়টা দাঁড়িয়ে যাবে। সেই জন্য সে ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো বলছিল। এরপর ইমসুল সেখান থেকে চলে যায়। সিয়ঞ্জে যাচ্ছিল, সেখানে ওই ছেলেটাকে দেখতে পায় যে সিয়ঞ্জেকে খুবই ঘৃণা করত। সে তাকে বলে আমি তোমাকে বলেছিলাম তুমি বেশি প্র্যাকটিস করো না, কিন্তু দেখো আমার কথা না শোনার জন্য তোমার হাতটা চলে গেল, তুমি কোনো দিন আর সুইমিং করতে পারবে না। সিয়ঞ্জে তার সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। ছেলেটা বলে তুমি তোমার মাকে বলেছিলে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে দেখাবো, কিন্তু তুমি সেটা পারোনি। তোমার মতো খারাপ ছেলে পৃথিবীতে নেই। তুমি তোমার মায়ের কবরের উপরে ফুল দিয়ে তাকে বলো মা আমি এটা করতে পারবো না, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপর সিয়ঞ্জে খুবই রেগে যায়। সে ছুটে এসে সেই ছেলেটার কলারটা ধরে নেয়, তাকে মারতে যাচ্ছিল, কিন্তু ওখানে থাকা বাকি বন্ধুগুলো তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পরে সিয়ঞ্জে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ছেলেটা আবারও তার মার নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। সিয়ঞ্জে ওই ছেলেটাকে মারতে যাবে, কিন্তু তার ঠিক আগেই ইমসুল সুপারম্যানের মতো উড়ে এসে তার মাথার ওপরে মেরে দেয়। সিয়ঞ্জেকে দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। সে ছেলেটা খুবই আঘাত পেয়ে যায়। ছেলেটা উঠে ইমসুলকে মারতে যাচ্ছিল। ইমসুল তাকে বলে তুমি কি মানুষ? তুমি প্রথমে সিয়ঞ্জের প্যান্টটা চুরি করে এসেছিলে, এখন তুমি তার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। এরপর থেকে যদি আমি এটা দেখি তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, তোমাকে আমি কবর দিয়ে দেবো। সিয়ঞ্জের এই কথাগুলো শুনে খুবই অবাক হয়ে যায়। সে দেখতে থাকে তার জন্য কিভাবে লড়াই করছে। সেই সময় সেখানে টিচার এসে ইমসুলকে বলে সিগারেট গার্ল। এই কথাটা বলার সাথে সাথে ইমসুল সেখান থেকে ছুটে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত ছেলেরা মনে মনে ভাবতে থাকে আরে এই মেয়েটা তুফানের মতো এলো চলে গেল, কে এই মেয়েটা? ইমসুল সিয়ঞ্জের কোম্পানির সিইওকে দেখতে পায়। সে মনে মনে ভাবতে থাকে আমাকে যে করে হোক তাকে কাট দেওয়ার থেকে আটকাতে হবে। ইমসুল সিয়ঞ্জের বাড়িতে পৌঁছে যায়। তার বাবাকে বলে আঙ্কেল প্লিজ আমাকে বাড়িতে ঢুকতে দিন। তার বাবা বলে সিয়ঞ্জে বাড়িতে নেই। সিয়ঞ্জের বাবা মনে মনে বলতে থাকে ওর মা ডিভিডি নিয়ে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, এর মেয়েও যদি এরকম করে। এরপর ইমসুল বাহানা করতে থাকে আমার পেটে ব্যথা, একটু আমাকে আপনাদের বাথরুমটা ব্যবহার করতে দিন। সিয়ঞ্জের বাবা বলে তোমার বাড়ি তো ঠিক সামনে, তুমি সেখানে চলে যাও না। সিয়ঞ্জের বাবা বলে আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। সে তাড়াহুড়োতে সেখান থেকে ছুটে চলে যায়, মেন দরজাটা বন্ধ করতে ভুলে যায়। ইমসুল মনে মনে ভাবতে থাকে এটাই সেই সুযোগ। সে চুপি চুপি দরজার ভেতর দিয়ে রুমে ঢুকে যায়। সেই সময় সিয়ঞ্জের বাবা বাথরুম থেকে বেরিয়ে পড়ে। ইমসুল কোনো কিছু বুঝে উঠতে পারে না কি করবে, সে তো ধরা পড়ে যাবে। সেই সময় টিভিতে একটা অ্যাক্টরের ভিডিও দেখাচ্ছিল। ইমসুলের মাথায় বুদ্ধি খেলে যায়। সে ওই অ্যাক্টরের ভবিষ্যতের কথা বলতে থাকে। সেই সময় সময়টা দাঁড়িয়ে যায়। ইমসুল সিঁড়ি থেকে উঠে সিয়ঞ্জের রুমে চলে যায়। রুমটাকে ভালো করে দেখতে থাকে। সে খুবই খুশি হয়। ওখানে থাকা একটা জিনিস সে দেখতে থাকে। এরপর ইমসুল সিয়ঞ্জের জামার পকেট থেকে কার্ডটা বের করে ওটাকে ছিঁড়ে দেয়। সেই সময় সে বুঝতে পারে কেউ একজন ওপরের দিকে আসছে। ইমসুল অন্য কোনো একটা অ্যাক্টরের ভবিষ্যৎ বলতে থাকে। টাইমটা ফ্রিজ হয়ে যায়। সেই সময়টা সে খাটের নিচে লুকিয়ে মুখ বন্ধ করে রাখে। সিয়ঞ্জের বাবা মিস্টার কিং উপরে উঠে এসেছিল তার ছেলের রুমে একটা ফ্যান লাগানোর জন্য। অন্যদিকে আমরা সিয়ঞ্জেকে দেখতে পাই সে
দাঁড়িয়ে পুরনো দিনের কথা মনে করছিল। কিভাবে আমাকে সাঁতারটা ছেড়ে দিতে হয়েছে সে সেটা ভেবেই দুঃখী হচ্ছিল। সেই সময় সে ইমসুলের কথাটা মনে করছিল। ইমসুল তাকে বলেছিল সে সিয়ঞ্জেকে কোনো দিন ছেড়ে যাবে না। সে বলে, তুমি আমাকে এত বড় মিথ্যে কথা বলেছিলে। এরপর সে ছুটে ছুটে ঘরের দিকে চলে আসে। সে বাথরুমে চলে যায় স্নান করার পরে। সিয়ঞ্জে যখন তার রুমে আসে সে দেখে ইমসুল মেঝেতে পড়ে আছে। সে মনে মনে ভাবতে থাকে, মনে হয় এই মেয়েটা নেশার মতো আমার মনেতে গেঁথে আছে, সেই জন্য আমি তাকে দেখতে পাচ্ছি, সব জায়গায় দেখতে পাচ্ছি। এরপর সে বিছানাতে বসে পড়ে। তার পাটা ইমসুলের হাতে লেগে যায়। তখন সে বুঝতে পারে, সে ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। ভয়ে সে তার রুম থেকে বেরিয়ে আসে। এরপর দরজার কোণ থেকে দেখতে থাকে ঘুমের ঘরে সে নড়ছিল। তখন সে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। কিন্তু সে আমার রুমে কি করছে? জামা কাপড় চেঞ্জ করার পরে সে ইমসুলের কাছে আসে এবং তাকে ওঠানোর চেষ্টা করে। মনে মনে সে ভাবতে থাকে রুমে কি করছে। সিয়ঞ্জে বুঝতে পারে ইমসুল প্রচুর ঘেমে যাচ্ছিল। সে তার রুমে থাকা ফ্যানটা ইমসুলের দিকে ঘুরিয়ে দেয়। বাতাস লাগার জন্য ইমসুলের চুলটা তার মুখের ওপরে এসে পড়ে। সে দূর থেকে দেখতে থাকে সিয়ঞ্জের চুলটাকে ভয়ে ভয়ে সরিয়ে দেয়। সিয়ঞ্জে মনে মনে হাসতে থাকে। সে ইমসুলের হাতটাকে দেখতে থাকে এবং তার হাতের কাছে নিজের হাতটা রেখে হাসতে থাকে। মনে মনে বলতে থাকে, আমার হাতটা কত বড়, ইমসুলের হাতটা ছোট, কীরকম কিউটের মতো লাগছে। সে ইমসুলের হাতটা টাচ করতে চাইছিল কিন্তু সে টাচ করলো না। অনেক কাছাকাছি আসার পরে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, দূরে চলে আসে, কারণ সিয়ঞ্জের হার্টবিট প্রচুর জোরে ছুটতে থাকে। হঠাৎ করে একটা মশা তাদের দুজনকে খুবই ডিস্টার্ব করছিল। সে চাইছিল না মশাটা ইমসুলকে কোনো রকমভাবে ডিস্টার্ব করে। মশাটাকে কোনো রকমভাবে ধরতে পারছিল না। ইমসুলের মাথার কাছে ড্রয়ারে ওই মশাটা গিয়ে বসে। তাকে যখনই ধরতে যায় ইমসুলের ঘুম ভেঙে যায়। এক দৃষ্টিতে সিয়ঞ্জের দিকে তাকিয়েছিল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে। তাহলে এখন রাখি।